এতই যখন ছেলেদের পেট দেখিয়ে বেরোনোর ইচ্ছা জাগে, তাহলে শাড়িটা এভাবে না পেঁচিয়ে আঁচড়টা ফেলে রাখলেই তো হয়। কানের একদম নিকটে এসে কথাটা শুনেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠল। গলা শুকিয়ে গেল হঠাৎ করেই। পেছনে তাকিয়ে সেই কণ্ঠের মানুষটাকে দেখার সাহসটা আর হলো না, কারণ আমি তো জানি কে এই মানুষটা। কিন্তু কেনই বা কথাটা বলল? সবার ভাষ্য মতে আমার ছোট মস্তিষ্কে মেলাতে পারলাম না কথার মানেটা। ভারী কণ্ঠে দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল, হট শোনার তো খুব ইচ্ছা যাচ্ছে মনে। তাহলে বুকের আঁচলটা দিয়ে লাভ কি? আঁচলটা ফেলে দিয়ে শুধু ব্লাউজটা রাখলেই তো হতো, বেয়াদব। এবার রীতিমতো খুব করে কান্না পাচ্ছে আমার। এখন কিছুটা আন্দাজ করতে লাগলাম কথাগুলো কেন বললেন। আপুর গায়ে হলুদের হাসি ঠাট্টার মুহূর্তে যে এভাবে ফট করে নিভে যেতে হবে আমাকে ভাবতেও পারিনি। আজ আমার বড় চাচার বড় মেয়ে রিমি আপুর গায়ে হলুদ, সেখানে হই হুল্লোড়ে মেতেছিলাম। হলুদে মেয়েরা সবাই কমলা ও সবুজ রঙের মিশ্রণে শাড়ি পরেছে, আর ছেলেরা গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। মুখে সাজ বলতে কিছুই নেই আমার, তবুও কেন জানি দেরি হয়ে গেল। বাসার সাইডে ফাঁকা জায়গা আছে, সেখানে আপুর হলুদের প্রোগ্রাম করা হয়েছে। এসে দেখি সবাই লাইন করে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ফটো সেশন করার জন্য এমন করে দাঁড়াতে হয়েছে সবার। আমি ও বড় চাচার ছোট মেয়ে রিফা আপু আসতেই একটা লাল ওড়না ধরিয়ে দিল আমাদের হাতে। ওড়নাটার মাঝে রিমি আপুকে নিয়ে আমি আর রিফা আপু সামনে, আর আমার পেছনে দুটো চাচাতো ফুপাতো বোন দাঁড়ালো। অনেক হাসি মজা করেই ফটো সেশন করতে করতে আপুকে স্টেজে আনা হলো। তারপর তত্ত্ব নিয়ে একে একে যেতে হবে সামনে। আমার বাকি চাচাতো ফুপাতো বোনেরা ও আপুর বান্ধবীরা সবাই সামনের দিকে দাঁড়ালো। এদিকে দেরিতে আসায় আমি আর রিফা আপু রয়ে গেলাম পেছনে। তত্ত্বের ডালাটা হাতে নিয়ে রিফা আপু আমাকে নিজের সামনে দাঁড়িয়ে দিয়ে পেছনে দাঁড়ালো সে। দূর থেকে কিছু ছেলে বাজেভাবে তাকাচ্ছিল আমাদের দিকে। বুঝতে না পারলেও তাদের বাজে বাজে কথাগুলো ঠিকই শুনতে পারছিলাম, তবুও চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর ঠিক কিছু সময় পরে গম্ভীর গলায় সেই কথাটা শুনে চমকে গেছি। এই ব্যক্তিটির তো এখানে আসার কথা ছিল না, তাহলে কোথায় থেকে এভাবে ওনার আবির্ভাব ঘটলো? এই লোকগুলোকে কিছু না বলে আমাকে কেন এত বাজে বাজে কথা বলছেন উনি? ঘুরিয়ে ফিরিয়ে সেই আমাকেই অপমান করার জন্যই পড়ে থাকেন বজ্জাত লোকটা। আজকেও এতগুলো মানুষের মধ্যে ছাড়লো না আমাকে, ভেবেই চোখগুলো ভিজে ভিজে উঠছে। আমার ভাবনাগুলোকে দূরে টেনে ফেলার জন্য রিফাপুর আগমন ঘটলো। আস্তে করে বলে উঠলো, বনু, তোর কোমরের বিছাটা কোমরে নেই, পড়ে গেছে হয়তো। আরেক দফা চমকে উঠলাম আমি। এতক্ষণে এই অদ্ভুত বজ্জাত লোকটার কথার মানেগুলো বুঝতে পারলাম খুব ভালোভাবেই। বাঙালি স্টাইলে শাড়িটা পরেছিলাম, তাতে পেটের শতভাগ অংশই দেখা যাচ্ছিল। তাই পেট বের হওয়া থেকে বাঁচার জন্য কোমরে বিছা দিয়ে ভালোভাবে আটকে দিয়েছিল আপু। কিন্তু এত হাসি মজার মাঝে কখন যে কোমর থেকে বিছাটা পড়ে গেছে বুঝতেই পারিনি। ছলছল চোখে রিফাপুর দিকে তাকালাম, চোখ দিয়ে বোঝালাম, তোমার এই বজ্জাত ভাইয়ের থেকে আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। আপুও চোখের ইশারায় বোঝালো, বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়। সহসাই রিফাপুর হাতে ডালাটা দিয়ে দুহাতে শাড়িটা নিয়ে আঁকড়ে ধরলাম পেটে, পেছনের মানবের মনোভাব বোঝার জন্য। একটু ফিরতেই আমার ডান কাঁধটা ওনার বুকে গিয়ে ঠেকলো। তড়িৎ গতিতে কেঁপে উঠলাম আমি। যতটুকু সাহস সঞ্চয় করেছিলাম সেটাও কর্পূরের ন্যায় ফুস করে উড়ে গেল যেন। শাড়িটা দিয়ে কোনোভাবে পেটটা দুহাতে আঁকড়ে ধরে এক প্রকার দৌড়েই চলে আসলাম সেখান থেকে। রুমে এসে বিছানায় বসে বসে চিন্তা করতে লাগলাম, এই অদ্ভুত বজ্জাত লোকটার তো আসার কথা ছিল না। পড়াশোনার চাপে নাকি আজকে আসা সম্ভব না, তাহলে হঠাৎ করে আসলোই বা কেন? ওনার না আসার কথাটা শুনে মুখে মুখে না বললেও মনে মনে কতটা যে খুশি হয়েছিলাম তা কাউকে বলেও বোঝাতে পারবো না। কিন্তু আমার সেই খুশিতে তিনি সযত্নে এক বালতি পানি ঢেলে দিলেন। আমার তো আগেই বোঝা উচিত ছিল ওনাকে ছাড়া আমাদের পরিবারের প্রত্যেকটা ফাংশন অসম্পূর্ণ। বড় বাবা, বড় মা, আব্বু আম্মু সহ পরিবারের প্রতিটা মানুষ ওনাকে ছাড়া কিছুই বোঝেন না। তাশরিফ, রওনাফ, তাশফি বড় চাচা ও আব্বুর একমাত্র আদরের ছোট বোনের একমাত্র ছেলে, আর আমার একমাত্র জমদূত। আমার এই 18 বছর বয়সেও 3 ভাই বোনের মাঝে, মা, বড় মা ও ফুপির মাঝে কখনো কোনোদিন কোনো মনোমালিন্য হতে দেখিনি। দাদু মারা যাবার পর বড় চাচাই আব্বু আর ফুপিকে সামলিয়েছে। বড় মাও যোদ্ধার মতো টিকিয়ে রেখেছে সংসারটা। ফুপি ছোট হলেও আগে ফুপির সংসারটা গুছিয়ে দিয়ে তারপর আব্বু বিয়ে করেন। আম্মুও নিজের করে নেন এই সংসারটাকে। রিমি আপুর কয়েক মাসের বড় তাশফি ভাইয়া। তাদের পরেই নাকি আমার এক ভাই পৃথিবীতে এসেছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও চলে যেতে হয়েছিল তাকে। তারপর বড় মার কোলে আসে রিফাপু। তার বছর 3 পর অনেক জল্পনা কল্পনার পরেই নাকি আমি পৃথিবীতে আসি। এসব কিছুই দাদি, বড় মা, আম্মু, ফুফি, রিমিয়াপুর মুখে শোনা। বিশাল এক জনগোষ্ঠীর পরিবার হলেও পরিবারের ছোট মেয়ে বলা চলে আমাকে। বিশাল জনগোষ্ঠীর পরিবার বলছি তার কারণ হলো দাদুরা সবগুলো ভাই ছিলেন বড় চাচা ও আব্বুর মতো জয়েন্ট ফ্যামিলির। 3 ভাই ছিলেন তারা, তাদের মধ্যে দাদুই ছিলেন সবার ছোট। ছোট দাদিকে বিয়ে করে পরিবারে আনার পর থেকেই নাকি ছোটখাটো ঝামেলা চলতে লাগলো পরিবারে। তারপর থেকেই খন্ডে খন্ডে আলাদা হয়ে যায় সবাই। দাদু মারা যাবার পর বড় চাচা ও আব্বু আমাদের আলাদা হওয়া ছোট পরিবার নিয়ে চলে আসেন শহরে। মাঝে মাঝে গ্রামে গেলেও শহরেই সবার বেড়ে ওঠা।
পরিবারের ছোট মেয়ে হওয়ার দরুন সবকিছু বলার সাথে সাথে পেলেও আমার কিছু চাওয়ার ওপর সব ধুলিস্যাৎ করে দেন তাসফি ভাইয়া। সবার চেয়ে বেশি আদরে রাখলেও শাসনটাও সবচেয়ে আমিই বেশি পাই। আমাকে নিয়ে ওনার কিছু করা বা বলার ওপর কেউ কোনো কথাই বলে না। কেউ কিছু কেন বলে না সেটার উত্তরও আমার অজানা। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় যেন তাসফি ভাইয়া সবার চোখের মণি। তার উপর পড়াশোনায় সবসময় টপ। তিনি যেটা বলবেন সেটাই যেন শেষ সিদ্ধান্ত। মাঝে মাঝে ওনাকে খুব গলা টিপে ধরতে মন চায়, কিন্তু সেই দুঃসাহস তো আমার নেই। খট করে দরজা খোলার শব্দে সমস্ত চিন্তা ভাবনাকে দূরে ঠেলে দিয়ে সেদিকে তাকালাম। রিফাপুকে দেখে আবারও চোখের কোনায় পানিগুলো এসে ভিড় জমালো। রুমে ঢুকে মিষ্টি করে একটা হাসি দিয়ে হাতে থাকা একটা শপিং ব্যাগ এগিয়ে দিল আমার দিকে। তারপর বলল, তোর এই আধ খোলা শাড়িটা পুরোপুরি খুলে পটাপট এটা পর, ঝটপট নিচে চল। এবার আরো অভিমান এসে যেন ভিড় জমালো আমার মনে। কত ইচ্ছে ছিল রিমিয়াপুর বিয়েতে শাড়ি পরে অনেক মজা করব। অনেক কষ্টে শাড়িটা পরেছিলাম, কিন্তু আপু এসে সযত্নে সেটা খুলে ফেলতে বলছে। একেই বলে ভাগ্য। মনে মনে ভেবে নিলাম যাব না আমি হলুদে। যতক্ষণ পর্যন্ত ওই বজ্জাত বদমাইশ লোকটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুতেই যাব না।